হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 কোষে দেখি 4 আয়তঘন বা কিউবয়েড এই চ্যাপ্টারের আমরা পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমি এই অধ্যায়ের 3টে পার্টে আমি তোমাদের কনসেপ্ট সহ বেশ কিছু অঙ্কের সমাধান করে শিখিয়েছি। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো রকম কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা উপকারে লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20। তো অঙ্কটা তোমাদের কি আছে তোমরা বইতে দেখতে পাচ্ছ যে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। খুব ভালো একটা অঙ্ক। দেখো এখানে বলেছে কি যে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 525 লিটার তেল ছিল, ঠিক আছে। এবং এই 3টে ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি যে কেরোসিন তেলের 3টে ড্রামের তেল একটা আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। তাহলে কি লিখবো যে ড্রাম 3টির, লিখবো কি যে ড্রাম 3টির তেল, ড্রাম 3টির এরকম লিখে করতে হবে, ঠিক আছে। ড্রাম 3টির তেল তেল একটি আয়ত ঘনাকার আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলে আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলে পাত্রটির আয়তন কি হবে? তাহলে পাত্রটির আয়তন সমান সমান, আমি এখানে করছি সমান সমান কত হবে? তাহলে প্রথম ড্রামের তেল হচ্ছে 800 লিটার 800 প্লাস দ্বিতীয় ড্রামে তেল আছে 725 লিটার 725 প্লাস আর তৃতীয় ড্রামে তেল আছে 575 লিটার, ঠিক আছে। 575 লিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এত লিটার লিখে দাও। খুব ভালো একটা অঙ্ক, ওকে। তো এবারে আমরা দেখো এটাকে যোগ করব। তাহলে আমরা পেয়ে যাব 3টে ড্রামের তেল, আমি 3টে ড্রামে যে পরিমাণ তেল আছে সেই পরিমাণ তেল আমি একটা আয়ত ঘনাকার পাত্রে ঢাললাম। তাহলে সেই 3টে ড্রামের মোট তেলের পরিমাণটাই হবে আয়ত ঘনাকার পাত্রের তেলের পরিমাণ। তাহলে আমি 3টে ড্রামের তেলকে যোগ করে কত পাচ্ছি দেখো, 5 5 10, তাহলে 0, ক্যারি ওভার 1 8 2 10 0, ক্যারি ওভার 1 5 একে 6, 6 এর সাথে কত হচ্ছে 6 এর সাথে 13, 13 আর 8 হচ্ছে 21। তাহলে এটা কত হয়ে যাবে 2100 লিটার, ঠিক আছে। ঠিক করেছি আমি 2100 লিটার। আমি আবার বলছি দেখো 5 5 এ 10, 10 এ 0 হাতে 1 8, 8 আর 2 10, 10 আর এখানে 0, তাহলে 0 হাতে 1, 6 6 এর সাথে 13, 13 আর 8 21। তাহলে হচ্ছে 2100 লিটার হচ্ছে আয়ত ঘনাকার পাত্রের তেলের পরিমাণ, ঠিক আছে। আর 2100 লিটার মানে তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আগের আমি ক্লাসে তোমাদের বলেছিলাম যে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে 2100 ঘন ডেসিমিটার, ওকে, ঘন
ডেসিমিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ঘন ডেসিমিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে 2100 ঘন ডেসিমিটার মানে 2100 লিটার মানেই হচ্ছে 2100 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের আয়তঘনাকার পাত্রের যে পরিমাণ তেলটা রয়েছে তার আয়তন। ওকে, এবার কি বলছে দেখো, এবার বলছে দেখো যে এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। তাহলে এই যে এই পরিমাণ তেলটা আমি ওই আয়তঘনাকার পাত্রে ঢাললাম, ঢালার ফলে কি হচ্ছে, পাত্রে তেলের পরিমাণটা বা গভীরতাটা কত হলো, 7 ডেসিমিটার হলো। এবারে কি বলেছে দেখো যে ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে। তাহলে লিখবো কি যে তাহলে আয়তঘনাকার পাত্রের, তাহলে লিখবো কি যে আয়ত, লেখা হচ্ছে আয়ত ঘনাকার পাত্রের আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য কত। দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিচ্ছে 4:3, তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি হচ্ছে 4x, ঠিক আছে, 4x ডেসিমিটার লিখছি আমি, ঠিক আছে, 4x ডেসিমিটার, ঠিক আছে। প্রস্থ লিখে করতে হবে, ঠিক আছে, প্রস্থ ইজ ইকুয়ালস টু হচ্ছে 3x ডেসিমিটার। আর গভীরতা দিয়ে দিয়েছে দেখো প্রশ্নে যে এই পরিমাণ তেলটা আমি ঢালার ফলে তেলের গভীরতাটা বৃদ্ধি পেয়েছে কত বা বেড়েছে 7 ডেসিমিটার। তাহলে গভীরতা হয়ে যাচ্ছে, গভীরতা ইজ ইকুয়ালস টু হচ্ছে 7 ডেসিমিটার, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। সুতরাং পাত্রটির আয়তন, সুতরাং পাত্রটির আয়তন কত হবে, পাত্রটির আয়তন হয়ে যাবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা। তাহলে এটা কত হবে 4x, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে 3x, ঠিক আছে, ইন্টু 7, আমি এখানে ডিসিএম কিউব লিখে দিচ্ছি, ঠিক আছে, মানে ঘন ডেসিমিটার। তাহলে কত হচ্ছে, তাহলে 3 4 12, 3 4 12, 12 সাথে 7 12 84, তাহলে 84 কত হচ্ছে দেখো, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, তাহলে 84 x স্কয়ার ডিসিএম কিউব হয়ে যাচ্ছে ওই আয়তঘনাকার পাত্রের আয়তন, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। কিন্তু আমরা দেখো অলরেডি বের করে রেখেছি যে আয়তঘনাকার পাত্রটির আয়তনটা হচ্ছে 2100 ঘন ডেসিমিটার। তাহলে এটাও আয়তঘনাকার পাত্রের আয়তন আর এটাও আয়তঘনাকার পাত্রের আয়তন, তাহলে দুটো আইডেন্টিক্যাল বা অভিন্ন। তাহলে আমরা এটা ইজিক্যালস টু এটা করতে পারি। এবার এখান থেকে আমরা x এর মানটা পাবো, তাহলে এখানে লিখে দেবো যে ধরি, যেহেতু এটা অনুপাত আকারে আছে তাই আমি লিখে নিচ্ছি যে ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x, প্রস্থ হচ্ছে 3x আর গভীরতা হচ্ছে 7 ডেসিমিটার। এটা প্রশ্নে প্রদত্ত। তাহলে আয়তন কত হচ্ছে 84x স্কয়ার ডিসিএম কিউব। তাহলে প্রশ্নানুসারে এখানে লেখা হচ্ছে, সুতরাং প্রশ্নানুসারে তাহলে এইটা ইজিক্যালস টু এইটা, তাই তো। তাহলে লেখা হচ্ছে 84x স্কয়ার ইজ ইকুয়ালস টু 2100 और x স্কয়ার কত হবে, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 2100 বাই 84। এবার দেখো ক্যালকুলেশন যদি আমরা করি এখানে, তাহলে 21কে দিয়ে যদি আমি কাটি, দেখো 21কে 21 শূন্য আর 21কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 21কে 4 দিয়ে কাটলে হচ্ছে 84 আর এখানে হচ্ছে 4 পঁচিশং কত হচ্ছে 4 পঁচিশং 100। তাহলে আমরা পাচ্ছি কত, x ইজ ইকুয়ালস টু x স্কয়ার ইজ ইকুয়ালস টু 25 और x ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে আমরা x হচ্ছে পেলাম হচ্ছে x এর মান হচ্ছে 5। তো আমাকে এখানে প্রশ্ন বলেছে দেখো যে পাত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত। তাহলে দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম 4x ডেসিমিটার, সুতরাং পাত্রটির দৈর্ঘ্য, সুতরাং পাত্রটির দৈর্ঘ্য
পাত্রটির দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু 5, 4 ইন্টু 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 20 ডিসিএম। ওকে, এইটুখানি ক্লিয়ার। অর্থাৎ 20 ডেসিমিটার হচ্ছে পাত্রটির দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, প্রস্থ হচ্ছে আমরা ধরেছি হচ্ছে 3x, তাহলে এখানে করে দাও। সুতরাং প্রস্থ ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 5, তার মানে হচ্ছে 15 ডিসিএম, 15 ডিসিএম। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আমরা এই অঙ্কের ফার্স্ট পার্টটা পেয়েছি। এখানে জিজ্ঞেস করেছে যে পাত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 20 ডেসিমিটার, 20 ডেসিমিটার, আর প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের 15 ডেসিমিটার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো, সেকেন্ড পার্টটা বলেছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে আয়তঘনাকার পাত্রের গভীরতা, আমাদের গভীরতা কত ছিল 7 ডেসিমিটার। এবারে বলছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যেত, সেটা আমাকে হিসাব করতে বলছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে রাখা যাবে কিনা। তাহলে আমরা আয়তনটা বের করে দেখবো কোন, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এরকম লিখে নেবো কোনে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে পাত্রটির গভীরতা, ঠিক আছে, পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার হলে আয়তঘনাকার পাত্রটির আয়তন হতো, পাত্রটির আয়তন হতো ইজ ইকুয়ালস টু কত হতো দেখো। এখানে আমাদের খালি চেঞ্জ হবে, এখানে খালি গভীরতাটা। তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 20, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 20 আমরা পেয়ে গেছি। প্রস্থ কত ছিল বের করলাম আমরা 15, তাই তো, ইন্টু আর গভীরতাটা এখন হচ্ছে 5, তাই তো, 5 পরিষ্কার তোমরা বুঝতে পারলে, তাই তো। এত ঘন ডেসিমিটার লিখে দাও, ঘন ডেসিমিটার। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 5 15 কত হচ্ছে, 5 15 হচ্ছে 75, 75 দুগুণে হচ্ছে কত, 75 দুগুণে 150, তাই তো। তাহলে 0। ওকে, ঠিক করলাম। 5 15 75, 75 দুগুণে কত হচ্ছে 150, তাহলে 1500 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। ওকে, 1500 ঘন ডেসিমিটার ঠিক করেছি আমি। তাহলে আমাদের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 20, প্রস্থ হচ্ছে 15, আর গভীরতা হচ্ছে 5। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 15 দুগুণে 30, মানে হচ্ছে 3000, 5 15, তাই তো। বোঝা যাচ্ছে ব্যাপারটা, ঠিক করেছি তো আমি। তাহলে দেখো 15 দুগুণে 30, 300, 300কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1500 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে 1500 ঘন ডেসিমিটার মানে কত, দ্যাট ইজ 1500 লিটার। ওকে, 1500 লিটার। তো এবার আমাকে দেখো প্রশ্নে বলেছে যে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে কিনা। দেখো এখানে আমাদের পাত্রের ক্যাপাসিটি হচ্ছে 1500 লিটার, কিন্তু তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি এই পাত্রটার মধ্যে আমি 1620 লিটার তেল রাখতে পারবো না, কারণ পাত্রটাতে ধারণ ক্ষমতা হচ্ছে 1500 লিটার, অর্থাৎ পাত্রটার মধ্যে সর্বোচ্চ আমি 1500 লিটার তেল রাখতে পারবো। তাহলে কারণ এখানে আমার গভীরতাটা দিয়ে দিয়েছে হচ্ছে 5 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 15, আর দৈর্ঘ্য হচ্ছে
20, তাহলে আয়তনটা কত হবে 1500 ঘন ডেসিমিটার। তাহলে 1500 ঘন ডেসিমিটার মানে 1500 লিটার, অর্থাৎ এই পাত্রটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 1500 লিটার। তাই আমি কোনোভাবেই এই পাত্রটার মধ্যে 1620 লিটার তেল রাখতে পারবো না। তাহলে লিখবো কি, সুতরাং পাত্রটিতে 1620 লিটার 1620 লিটার তেল রাখা যাবে না, কারণ রাখা যাবে না কারণ পাত্রটির আয়তন অথবা ডাইরেক্ট লিখে দিলেও হবে 1500 লিটার। ব্যাস, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টে আমাকে জানতে চেয়েছে পাত্রটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, আর সেকেন্ড পার্টে বলেছে যে এই পাত্রটাতে যদি পাত্রের যদি গভীরতাটা 5 ডেসিমিটার হতো তবে কি পাত্রটিতে 1620 লিটার তেল রাখা যেত না, কারণ যখন পাত্রটার গভীরতা বা উচ্চতা 5 ডেসিমিটার তখন পাত্রটার আয়তন হচ্ছে 1500 ঘন ডেসিমিটার, আর 1500 ঘন ডেসিমিটার মানে তো 1500 লিটার। যেহেতু পাত্রের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1500 লিটার, অর্থাৎ পাত্রটার মধ্যে সর্বোচ্চ আমরা 1500 লিটার তেল বা আদার কোনো জাতীয় বস্তু রাখতে পারবো, তাই কোনোভাবে পাত্রটিতে 1620 লিটার তেল রাখতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 20 সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 21। অঙ্কটা কি আছে, বলছে আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। বলছে এই চাহিদা মেটানোর পরও চাহিদা 25% জল মজুদ থাকে এমন একটি, বলছে এই চাহিদা মেটানোর পরও চাহিদা 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে তাই হিসাব করে লিখি। জায়গাটা যদি প্রস্থের দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে দেখি গুনে। তাহলে দেখো এখানে বলেছে যে দৈনিক জলের চাহিদা এখানে হচ্ছে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। তাহলে মোট চাহিদা হয়েছে কত এখানে, তাহলে এখানে বলছে যে মোট দৈনিক জলের চাহিদা, ওকে, দৈনিক প্রত্যেক দিন দৈনিক জলের চাহিদা কত হবে, ইজ ইকুয়ালস টু, দেখো এখানে হচ্ছে 1200 লিটার, ওকে, 1200 লিটার প্লাস 1050 লিটার 1050 প্লাস আর 950 লিটার, ওকে, 950। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে হচ্ছে মোট দৈনিক জলের চাহিদা কত, এত লিটার। এবার এটাকে যোগ করে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 0 0 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে 5 5 10 10 0 হাতে 1 9 10 10 আর 2 12 2 হাতে 1 2 3 মানে 3200 লিটার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে মোট জলের চাহিদা, দৈনিক জলের চাহিদা হচ্ছে 3200 লিটার, আর 3200 লিটার মানেই হচ্ছে 3200 ঘন ডেসিমিটার, ওকে, ঘন ডেসিমিটার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ প্রত্যেক দিন মোট জলের চাহিদা কত, 3200 লিটার। 3200 লিটার মানে হচ্ছে 3200 ঘন ডেসিমিটার। এবার কি বলছে দেখো, বলছে এই চাহিদা মেটানোর পর, মানে এই জলের চাহিদা মেটানোর পরও এই চাহিদা 25% আরো জল মজুদ থাকবে এরকম একটা ট্যাঙ্ক বসানো হবে। ঠিক আছে, তাহলে চাহিদা মেটানোর পরও তারপর হচ্ছে কি লিখবো, যে চাহিদা মেটানোর পর তাহলে অতিরিক্ত, তাহলে কি লিখবো, যে অতিরিক্ত মজুদ জল, বা এখানে বলছে চাহিদা জল মজুদ থাকবে
লেখা হচ্ছে জল মজুত রাখবে, মজুত থাকবে, রাখতে হবে, রাখতে হবে, কত হবে, মোট চাহিদা 25%, আরো তাহলে কত হবে, দ্যাট ইজ 3200 মাল্টিপ্লাইড বাই 25/100, ঠিক আছে, এত লিটার। ওকে, এত লিটার লেখো বা ঘন ডেসিমিটার যাই লেখো হচ্ছে ব্যাপারটা একই হবে। তাহলে শূন্য শূন্য কেটে গেল ওখানে। এবারে 25কে 32 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50-এর শূন্য হাতে 5, 25 3 25-এ 75, 75 আর 5-এ হচ্ছে 80, তাই তো? তাহলে হচ্ছে 800 লিটার, অর্থাৎ আরো 800 লিটার আমাকে জল মজুত রাখতে হবে। এরকম একটা ট্যাঙ্ক, মানে প্রথমত এই জলটার তো চাহিদা মেটাচ্ছে, তার পাশে আরো 800 লিটার জল আমাকে ট্যাঙ্কটার মধ্যে ভরতে হবে। তাহলে সুতরাং লিখবো কি যে ট্যাঙ্কটিতে, সুতরাং ট্যাঙ্কটিতে জল, এখানে লেখা হচ্ছে মোট জল মজুত রাখতে হবে, মোট জল মজুদ থাকে সমান সমান কত, 3200 তো আগে তো আমাকে রাখতেই হবে কারণ ওটা দৈনিক চাহিদা, প্লাস তার সাথে তার 25%, মানে যতটা চাহিদা, যতটা পরিমাণ জল দিয়ে আমি চাহিদা মেটাচ্ছি তার 25% আরো আমাকে মজুত রাখতে হচ্ছে। তাহলে টোটাল মজুত থাকবে কত ট্যাঙ্কটাতে, এরকম একটা ট্যাঙ্ক। প্রথমত এই পরিমাণ জলটা দিয়ে আমি 3টে পরিবারের চাহিদা মেটাচ্ছি, এবং তার পাশে কি বলছি যে আমি আরো বলছি যে এই মোট চাহিদার 25% আমি মজুত রাখবো, এরকম একটা ট্যাঙ্ক আমি বসাচ্ছি, ঠিক আছে। আরো এক্সট্রা 25%, মানে এই চাহিদার আরো এক্সট্রা 25% মানে কত, আরো 800 লিটার এরকম মজুত রাখবো। এই পরিমাণ জলটা দিয়ে আমি মজুত রাখছি, মানে চাহিদা মেটাচ্ছি, এবং এর এই পরিমাণ জলের মানে চাহিদার আরো 25% আমি আরো ওই ট্যাঙ্কটাতে মজুত রাখতে চাইছি, ঠিক আছে। তাহলে মোট মজুত থাকবে কত, তাহলে 3200 প্লাস 800, এইটুখানি ক্লিয়ার। তাহলে এত লিটার বা ঘন ডেসিমিটার, তাহলে কত হচ্ছে 3200 আর 800 যোগ করলে কত হচ্ছে 0004, তাহলে 4000, তাই তো? ঠিক করেছি এটা। তাহলে 4000 লিটার। তাহলে ট্যাঙ্কটার মোট আয়তনটা কত হচ্ছে, অর্থাৎ আমি যে ট্যাঙ্কটা নির্মাণ করব বা বসাবো সেই ট্যাঙ্কটাতে মোট কত পরিমাণ জল থাকবে, 4000 লিটার আমি জল মজুত রাখবো। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ট্যাঙ্কটা, যে ট্যাঙ্কটা আমি বসাচ্ছি সেই ট্যাঙ্কটার মধ্যে মোট জল মজুত থাকবে কত, 4000 লিটার জল মজুত থাকবে। প্রথমত আমি 3200 ঘন ডেসিমিটার বা 3200 লিটার জল দিয়ে আমি 3টে পরিবারের চাহিদা মেটাচ্ছি। এবারে আমি কি করছি, আমি এই মোট চাহিদার আরো 25% জল মজুত থাকবে এরকম একটা ট্যাঙ্ক বসাচ্ছি। তাহলে ট্যাঙ্কটাতে মোট জল মজুত থাকবে কত লিটার, এখন 4000 লিটার। ওকে, বা 4000 লিটার মানে হচ্ছে 4000 ঘন ডেসিমিটার। ওকে, এবার কি বলছে দেখো, এবার বলছে যে এবার ট্যাঙ্কটার বলছে যে 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। এবার বলছে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে। তাহলে ট্যাঙ্কটি লিখবো কি যে ট্যাঙ্কটি দীর্ঘ ইজিকালস টু কত, দেখো এখানে বলছে 2.5 মিটার, তাহলে এটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেবো। 2.5 মিটার সমান কত, 2.5 মিটার মানে হচ্ছে 25 ডেসিমিটার, তাই তো? 25 ডেসিমিটার। ওকে, তারপরে কি বলেছে, চওড়া কত, চওড়া বলেছে হচ্ছে, দেখো এখানে বলেছে যে 1.6 মিটার। ওকে, 1.6 মিটার, আর 1.6 মিটার মানে হচ্ছে 16 ডেসিমিটার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ আমি যে ট্যাঙ্কটা বসাচ্ছি সেই ট্যাঙ্কটা দীর্ঘ কত, 2.5 মিটার, আর 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, চওড়া হচ্ছে 1.6 মিটার, তার মানে 16 ডেসিমিটার। তাহলে এবার বলছি যে ট্যাঙ্কটার কত গভীর করতে হবে। তাহলে এখানে লিখেছি, ধরি ট্যাঙ্কটি H ডেসিমিটার
গভীর করতে হবে, ঠিক আছে, গভীর করতে হবে মানে অ্যাপারেন্টলি উচ্চতা। ওকে, সুতরাং আমরা লিখতে পারি কি, দেখো, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে 25 ইন্টু 16 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 4000। ওকে, 4000। ব্যাস, এবার এখান থেকে এইচ ক্যালকুলেট করো, তাহলে এইচ কত হয়ে যাবে 4000 বাই 25 ইন্টু 16। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 25 দিয়ে কাটাকুটি যাবে, এটা দেখো তো, 25 দুগুণে 50, 25 ওকে 25, 25 ওকে 25, আর এখানে হচ্ছে 25 ওকে 25, তাহলে 40 থেকে 25 বাদ দিলে হচ্ছে 15, 15 আর 0, তাই তো, 15 0, তার মানে হচ্ছে 6 25 150 মানে 160 হয়ে যাচ্ছে, তাহলে 16 10 হচ্ছে 160, তাহলে এইচ এর মান কত হয়ে যাচ্ছে 10, তাহলে এইচ এর মান হয়ে যাচ্ছে 10। তাহলে আমাকে এখানে বলেছে যে কত মানে কত মিটার গভীর করতে হবে, ঠিক আছে। সুতরাং ট্যাঙ্কটি এখানে লিখছি, সুতরাং ট্যাঙ্কটি 10 ডেসিমিটার 10 ডেসিমিটার বা 10 ডেসিমিটার মানে কত, 1 মিটার, 1 মিটার গভীর করতে হবে, গভীর করতে হবে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের 21 দাগের প্রথম পার্টের সলিউশন, অর্থাৎ ট্যাঙ্কটিকে 1 মিটার গভীর করতে হবে। ওকে, বোঝা যাচ্ছে এটা? ওকে, তাহলে আমরা ধরেছিলাম যে ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হবে, তাহলে আমি লিখতে পারি কি, দ্যাট ইজ 25 ইন্টু 16 ইন্টু 8 ইকুয়ালস টু 4000। ব্যাস, এখান থেকে আমরা এইচ ক্যালকুলেট করলাম, এইচ এর মান আমরা 10 পেলাম, তাহলে 10 হচ্ছে 10 ডেসিমিটার বা 1 মিটার গভীর করতে হবে, কারণ আমাকে অ্যান্সারটা মিটারে রাখতে বলেছে। ওকে, এবার কি বলছে দেখো, যে সেকেন্ড পার্টটা কি বলেছে, বলছে যে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে। ঠিক একইভাবে আমাদের যে চওড়া যেটা আছে, তাহলে এর সাথে আমি আরো 4 অ্যাড করে দেবো, তাই তো, 4 ডেসিমিটার অ্যাড করে দেবো ওখানে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, মুছে দিচ্ছি আমি পার্টটা। তাহলে বলছে যে কি লিখবো, যে জায়গাটি লিখবো কি, যে জায়গাটি দেখো, বলছে জায়গাটি, সেকেন্ড পার্টটা এটা, ঠিক আছে, জায়গাটি বলেছে যে যদি প্রস্থের দিকে, যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, 4 ডেসিমিটার বেশি হতো তখন প্রস্থ কত হবে, প্রস্থ হবে আগে ছিল হচ্ছে 16, তাহলে এখন আরো অ্যাড করে দাও 4, তাহলে এটা হবে 16 প্লাস 4, তার মানে হবে 20 ডেসিমিটার। ওকে, 20 ডেসিমিটার হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে তখন বলেছে গভীর কত করতে হবে, সুতরাং প্রশ্ন অনুসারে পুনরায় লিখতে পারি আমরা, ঠিক আছে, একইভাবে। তাহলে এখন আমাদের দৈর্ঘ্যটা কোনো চেঞ্জ হয়নি, তাহলে এটা হবে 25 যেরকম আছে থাকবে, ঠিক আছে, ইন্টু এখন প্রস্থটা চেঞ্জ হয়েছে 20-তে, তাহলে ইন্টু 20, আমরা অলরেডি এইচ ধরে ফেলেছি, তাহলে এইচ ধরবো না, আমরা এখানে ধরে নিচ্ছি হচ্ছে এক্স ধরছি, ইজ ইকুয়ালস টু, আর আমাদের আয়তনটা তো সেমই থাকছে, ক্যাপাসিটির কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে হবে 4000, মানে এইটাই তো সেম থাকবে, তাই না। তাহলে এখান থেকে তোমরা এক্স সলভ করো, তাহলে এক্স কত হয়ে যাবে, দ্যাট ইজ 4000 বাই 25 ইন্টু 20, তাহলে 0 0 কাটছে, তাই তো,
তাহলে 25কে কাটাকুটি করো এখান থেকে, 25কে 400 দিয়ে কাটলে কত হচ্ছে, 25কে 25, 25 ছয় হচ্ছে 150, তাই তো। আর এখান থেকে 8 দুগুণে 16, তাহলে আমরা এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি হচ্ছে 8। তাহলে তখন আমাদের যদি প্রস্থ আরো 4 ডেসিমিটার বেশি হতো তখন ট্যাঙ্কটা কত গভীর করতে হতো, 8 ডেসিমিটার গভীর করতে হতো। আর 8 ডেসিমিটার গভীর মানে হচ্ছে 0.8 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার। অর্থাৎ যদি ট্যাঙ্কটার প্রস্থ আরো 4 ডেসিমিটার বেশি হতো তখন ট্যাঙ্কটা কত গভীর করতে হতো, 8 ডেসিমিটার। আর 8 ডেসিমিটার মানে হচ্ছে 0.8 মিটার। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 21 দাগের অঙ্কের সলিউশন। ওকে, তো এবারে ফ্রেন্ডস আমরা 24 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সলিউশন আমরা করব। তো প্রথমে এখানে আমরা চলে আসছি এ, 24 দাগের এ, রোমান 1। তো অঙ্কটা কি আছে, বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন হচ্ছে 440 ঘন সেন্টিমিটার এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভেতরের উচ্চতা কত? ঠিক আছে, তাহলে এখানে ভেতরের আয়তন দিয়ে দিয়েছে আর ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে ভেতরের উচ্চতা আমাকে বের করতে হবে। আমি ডাইরেক্ট করছি, এটা যেহেতু এমসিকিউ তাহলে আমরা ডাইরেক্ট করছি হচ্ছে উচ্চতাটা যদি আমরা এইচ একক ধরে নিই তাহলে আমরা লিখতেই পারি যে 88 ইন্টু এইচ, তাই তো। ক্ষেত্রফলকে আমরা উচ্চতা দিয়ে গুণ করলে সেটা আয়তনে কনভার্ট হয়ে যায়, ইজ ইকুয়ালস টু, তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ ওই সমকোণী চৌপলের ভেতরের আয়তন, কিন্তু ওরা বলে দিচ্ছে দেখো আয়তনটা হচ্ছে 440, তাহলে এখানে লেখা হচ্ছে 440। এইটুখানে ক্লিয়ার হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচ কত হবে, এইচ হয়ে যাচ্ছে 440/88। ঠিক আছে, তাহলে 88টা সাইড চেঞ্জ করলে ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে করলে কত হচ্ছে, 5 আর 40, 5 আর 40 44, তাহলে 5 দিয়ে কাটলে 440 হয়ে যাচ্ছে। তাহলে এইচ এর মান কত হবে, এইচ এর মান হয়ে যাচ্ছে 5। ওকে, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের অপশনটা কত হচ্ছে, অপশনটা আমাদের এখানে আছে 4 সেমি, 5 সেমি, 3 সেমি এবং ডি হচ্ছে 6 সেমি। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি, 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের এর রোমান 1 অঙ্কের সলিউশন, 5 সেন্টিমিটার। ওকে, তো পরের অঙ্কটা কি বলছে দেখো, যে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। এবারে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রশস্ত এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটি? ঠিক আছে, ইজি অঙ্ক এটা। তাহলে আমরা এখানে একটা কাজ করছি, রোমান 2 এর অঙ্কটা। তাহলে এখানে কি লিখছি, যে আয়তঘনাকার গর্তের আমরা কি লিখবো, যে গর্তটির আয়তন লিখছি। তাহলে কি লিখবো, যে আয়তঘনাকার গর্তটির আয়তন। ঠিক আছে, গর্তটির আয়তন ইজ ইকুয়ালস টু, কত হচ্ছে, আয়তনটা হচ্ছে যে 40 ইন্টু 40 মিটার হচ্ছে দীর্ঘ, তাহলে 40 ইন্টু 12 ইন্টু 16, তাই তো। দেখো 40 মিটার দীর্ঘ, প্রস্থ হচ্ছে 12 মিটার এবং গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে এত হচ্ছে ঘন মিটার, লিখে দাও এত ঘন মিটার। তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে, তাহলে 40, দেখো 4 × 48, তাহলে এটা গুণ করো। তাহলে 4 × 48 মানে হচ্ছে 480, তাই তো। 400, দেখো এখানে 4 × 48, 3 × 36, 4 × 48, তাহলে 480। আমি 16 দিয়ে গুণ করছি, তো 48 এর নিচে 16 বসাও, আমি 0টা পরে বসিয়ে দেবো, ওখানে সংখ্যার গুণ করছি। তাহলে 6টা 48-এর 8 হাতে 4, 6টা 48-এর 8 হাতে 4, 4 6 24, 24 আর 4 28, তাহলে 8 4, তাহলে কত হচ্ছে 8 16, 6 হাতে 1 6 7 আর শূন্যটা বসিয়ে দাও। তাহলে 7 6 8 0 ঘন মিটার, তাই তো। 7 6 8 0 ঘন
মিটার। তাহলে এটা হচ্ছে আয়তঘনাকার গর্তটির আয়তন হচ্ছে 7680 ঘনমিটার। এবারে এই গর্তের মধ্যে বলছে যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রশস্ত এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কটা তক্তা রাখা যাবে? আবার লিখছি যে তক্তাটির তক্তাগুলির আয়তন, ঠিক আছে, তক্তাগুলির আয়তন বের করো। আয়তন সমান সমান কত হবে? এটা 5 ইন্টু 4 ইন্টু 2, ঠিক আছে, 5 ইন্টু 4 ইন্টু 2, এটাও ঘনমিটার হবে। ওকে, এটাও ঘনমিটার হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 4 5 20 আর 20 দুগুণে 40, তাহলে 40 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা তক্তার আয়তন, ঠিক আছে, ঘন মিটার। ঠিক আছে, এবার বলছে যে কতগুলো তক্তা আমি রাখতে পারবো। সিম্পল, আমরা গর্তটার আয়তনকে আমরা গর্তটার আয়তনকে আমরা যদি তক্তাগুলোর আয়তন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি পেয়ে যাব কতগুলো তক্তা আমরা রাখতে পারবো ওই গর্তের মধ্যে। তাহলে কি লিখবো? সুতরাং নির্ণেয় তক্তার সংখ্যা, নির্ণেয়, এরকম লিখে ফেলো, নির্ণেয় তক্তার সংখ্যা ইজ ইকুয়ালস টু কত হবে? তাহলে আয়তন হচ্ছে, গর্তের আয়তন হচ্ছে 7680 বাই, আর তক্তাগুলির আয়তন হচ্ছে 40, অর্থাৎ গর্তের আয়তনকে আমি তক্তার আয়তন দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 0 0 কাটছে, তাহলে কত হবে? দ্যাট ইজ 768 বাই 4। তাহলে কাটলে কত হচ্ছে দেখো, 4 অক্ষে 4, 4 নং 36, 4 19 76, 4 দুগুণে 8। তার মানে হচ্ছে কতগুলো তক্তা আমি রাখতে পারবো? দ্যাট ইজ 192টি আমরা তক্তা ওই আয়তঘনাকার গর্তের মধ্যে রাখতে পারবো। তাহলে আমাদের এটা অপশনটা হবে হচ্ছে বি। তাহলে রোমান 2 এর অপশন হয়ে যাচ্ছে অপশন বি, 192টি। ওকে, এইটুখানি ক্লিয়ার? তো এবার রোমান 3 এর অঙ্কটা কি দিয়েছে দেখো। রোমান 3 এর অঙ্কটা বলেছে কি, যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 256 বর্গমিটার হয়, ঘনকটির আয়তন কত হবে? ঠিক আছে, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 256 বর্গমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত হবে? কি করবো এটা? দেখো এখানে বলেছে যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে এখানে উত্তর সংকেতে কি আছে, যে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4। তাহলে এবার এক একটা তল তো আমরা কি জানি, যে ঘনকের এক একটা তল মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে পার্শ্বতলের সংখ্যা 4, তাহলে একটার ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয়, তাহলে 4টির কত হবে? 4a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ পার্শ্বতলের ক্ষেত্রফল, কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গমিটার। তাহলে লিখছি কি, যে ধরি ঘনকটির, এখানে লিখে নাও যে ধরি ঘনকটির প্রত্যেকটি বাহু সমান সমান a একক। ওকে, একক। সুতরাং তাহলে প্রত্যেকটি বাহু হচ্ছে a একক। তাহলে সুতরাং লিখব কি, যে 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান, একটার যদি a স্কোয়ার হয়, তাহলে 4টের কত হবে? 4a স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 ইন্টু a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, এত হচ্ছে বর্গ একক। ঠিক আছে, 4a স্কোয়ার বর্গ একক। সুতরাং আমি লিখতে পারি কি, যে 4a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 256, তাই তো। এটা আমাদের ক্যালকুলেশন ওয়াইজ ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রশ্ন দিয়ে দিয়েছে এত হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল।
তাহলে এখান থেকে এ স্কোয়ার কত হবে, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ 256/4, কাটাকুটি করলে কত হচ্ছে 4 6 24, 4 4 16, তাহলে এ কত হবে, এ স্কোয়ার ইকুয়ালস টু 64, তাহলে এ হচ্ছে 8। তাহলে আমাদের পেলাম কি, ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে 8 মিটার, ঠিক আছে। সুতরাং আয়তন কত হবে, আমাকে আয়তন জানতে চেয়েছে, তাহলে আয়তন হয়ে যাচ্ছে দ্যাট ইজ বাহু কিউব, দ্যাট ইজ 8 হোল কিউব, এত ঘন মিটার, তার মানে 8 হোল কিউব মানে হচ্ছে 512, ঠিক আছে। 8 64, 4 32, 512, ঠিক আছে, 512 ঘন মিটার, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন হয়ে যাচ্ছে অপশন ডি, ঠিক আছে। অপশন হচ্ছে ডি, অপশনগুলো কিন্তু লাস্টে লিখে দিতে হবে এখানে, ওকে। আমি আরেকবার বলছি যে ঘনকটার বলেছে পার্শ্বতল, এখানে মাথায় রাখতে হবে ঘনকের পার্শ্বতলের সংখ্যা 4টে, আর এক একটা তল মানে তো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার। যদি বাহু দৈর্ঘ্য একক হয় তাহলে একটা যদি ক্ষেত্রফল এ স্কোয়ার হয় তাহলে 4টের ক্ষেত্রফল কত হবে, 4 স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনুসারে এটা ঘনকের 4টে পার্শ্বতলের ক্ষেত্রফল, কিন্তু প্রশ্নে দিয়েছে 256, তাই আমরা 4 স্কোয়ার ইকুয়াল টু 256 করেছি। তাহলে এ কত হবে 8, এ আমরা কি ধরেছিলাম ঘনকের প্রত্যেকটা বাহু, তাহলে আয়তন কত হবে বাহুর কিউব, বাহুর হোল কিউব, তার মানে 512 বর্গ মিটার, ঘন মিটার। তাহলে অপশনটা হচ্ছে আমাদের এখানে ডি হবে। তো এটা রেফারেন্স আমাদের 24 দাগের এর রোমান 3 এর সলিউশন, ওকে। তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর এর রোমান 4। তো এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিলাম কোনে, শর্ট কোশ্চেন্স এর জন্য বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ওকে। অঙ্কটা কি আছে বলছে, দেখো যে দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি কি, যে প্রথম ঘনকের লেখা হচ্ছে প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন, ঠিক আছে। দ্বিতীয় ঘনকের খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ঘনকের আয়তন ইজ ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে অনুপাতটা, 1:27 মানে 1/27, ওকে। এবার আমি এখানে করছি কি, সুতরাং আমি ধরে নিচ্ছি যে ঘনকের প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a1 একক, তাহলে এটা লিখতে পারি দ্যাট ইজ a1 কিউব বাই a2 কিউব, লিখতে পারি, আমরা লিখতে পারি অবশ্যই, ইজ ইকুয়ালস টু, কারণ a1টা হচ্ছে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তন কি হবে a1 কিউব, আর a2টা হয়ে যাচ্ছে দ্বিতীয় ঘনকের বাহু, তাহলে আয়তন হবে a2 কিউব ইজ ইকুয়ালস টু 1/27। তোমরা বুঝতে পারলে আশা করি, ওকে। এখানে পাশে লিখে নেবে, এখানে পাশে লিখে দেবে হচ্ছে a1 হচ্ছে একম ঘনকের বা প্রথম ঘনকের বাহু, আর a2 হয়ে যাচ্ছে পাশে লিখে দেবে এটা, তাহলে সুবিধা হবে মানে হচ্ছে দ্বিতীয় ঘনকের বাহু, তাহলে সুবিধা হবে জিনিসটা বুঝতে আরো, ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি, দেখো তো, যে a1 বাই a2 টোটালটার হোল কিউব লিখতে পারি আমরা, একসাথে নিলাম। আর এখানেও দেখো যে এই 1/27, এই 1টাও একটা পূর্ণ ঘন সংখ্যা আর 27টাও একটা পূর্ণ ঘন সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 1/3 তার হোল কিউব। তাহলে এটা কি হয়ে যাবে, a1 বাই a2 ইজ ইকুয়ালস টু 1/3, ওকে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি, সুতরাং a1টাকে আমরা ধরে নিচ্ছি 1কে, তাহলে এটা লিখছি হচ্ছে k, ঠিক আছে, ওকে। আর a2টাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত, 3k লিখলাম এটা, যেখানে kটা লেখা হচ্ছে নট ইকুয়াল টু 0। আর সেটা কি তোমরা বুঝতে পেরেছো? এবারে আমাকে অ্যান্সারটা চেয়েছে যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। সুতরাং তাহলে কি লিখবো, যে এখানে যে
তাহলে যদি A1 কে হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ টু, ঠিক আছে, ক্ষেত্রফল ইজ টু 2 ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে এটা? তাহলে একম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমার পরিষ্কার জন্য ফর্মুলা, দ্যাট ইজ 6a², 6a1², এখানে a মানে হচ্ছে k, তাহলে এটা লিখবো হচ্ছে দ্যাট ইজ 6k², ঠিক আছে, ইজ টু, আর a2 কত হচ্ছে 6a2², তাই তো 6a2², তাহলে 6a2² মানে হচ্ছে 6 × 9k², তাহলে আলটিমেটলি এটা আমরা পাচ্ছি কত, এখানে করে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ 1:9। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের রোমান 4 এর সলিউশন। তাহলে আমাদের অপশনটা হবে হচ্ছে অপশন সি, 1:9, তাহলে অপশন সি। তো এটাকে আরও ভাবে করা যায়, যদি তোমরা বোথ সাইডে ওপর নিচে যদি এখানে প্রথমে স্কোয়ার করে দাও ওখানে বোথ সাইডে, তাহলে a1² বাই আবার ওপর নিচে যদি 6 দিয়ে গুণ করে দাও তাহলেও তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই। মানে আমি বলতে চাইছি যে ধরো এরপর থেকে যদি আমরা করি এরকমভাবে, তাহলে a1² পাশে লিখে দেবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই, আর a2² ইজ ইকুয়ালস টু 1/9 করলাম। এবার আমাকে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a², তাই তো 6a², তাহলে উপরটা কত হবে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6a1² বাই 6a2² ইজ ইকুয়ালস টু 1/9, দ্যাট ইজ দেয়ারফোর একম ঘনকের, তো তোমরা এইভাবেও কিন্তু করতে পারো, একম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, সমগ্রতলের ক্ষেত্রফল বাই 2 ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 1/9, তাহলে অ্যান্সারটা হবে 1:9। তো এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে, এরপর থেকে। অথবা a1টাকে তোমরা কে ধরো, যেটা তোমাদের সুবিধা হবে, দুটোভাবেই করা যেতে পারে, আমি তাও তোমাদের করে দিয়েছি। তো এইভাবেও তোমরা করতে পারো, অথবা এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে, দুভাবেই তোমরা করতে পারো, ঠিক আছে, বোঝা গেল? তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য আমি বলছি, কিন্তু 1 মার্কসের না, 2 মার্কসের জন্য। ওকে, তো পরের অঙ্কটা হচ্ছে রোমান 5। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম ওখানে 2 মার্কসের জন্য, কিন্তু স্টার দিয়ে দিলাম, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। বলছে কি যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্ক কি? তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ধরি ঘনকটির প্রত্যেকটি বাহু লিখে নাও, প্রত্যেকটি বাহু সমান সমান a একক, ঠিক আছে, প্রত্যেকটি বাহু হচ্ছে a একক। তাহলে এখানে প্রথম শর্ত কি দিয়েছে দেখো, যে সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক। তাহলে আমি লিখতে পারি সমগ্রতলের ক্ষেত্রফল, যে প্রথম একম শর্ত কি বলেছে, শর্ত অনুসারে আমরা লিখতে পারি দ্যাট ইজ 6a² ইজ ইকুয়ালস টু s, ঠিক আছে, বোঝাচ্ছে ব্যাপারটা। এটাকে 1 নম্বর নাম দিলাম, তাই তো। দেখো সমতলের ক্ষেত্রফল আমরা জানি, যদি বাহুর দৈর্ঘ্য বা বাহু হচ্ছে a একক হয়, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে 6a², কিন্তু ওরা বলেছে s। আর দ্বিতীয় শর্ত কি বলেছে, দ্বিতীয় শর্ত হয়ে যাচ্ছে, দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় √3 ইন্টু বাহু, দ্যাট ইজ a ইজ ইকুয়ালস টু, ওরা বলে দিয়েছে d, তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু d। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এটাকে আমরা 2 নম্বর
নাম দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে দেখো যে আমাকে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে, তাহলে আমি এখান থেকে এর মানটা বের করতে পারি তো, অর এ ইজ ইকুয়ালস টু কত হবে, ডি বাই √3। আমরা সিম্পল এখান থেকে এর মানটা বের করে নিলাম, ঠিক আছে। এবারে এর মানটা আমরা কি করছি, এই 1 নং শর্তে বসিয়ে পাই, তাহলে কি লিখবো, সুতরাং এ এর মানটি লেখো এখানে, এ এর মানটি 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ বসিয়ে পাই এর জায়গায়, তাহলে এখানে 6 ইন্টু ডি বাই √3 তার হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়ালস টু এস। তোমরা পরিষ্কার বুঝতে পারলে, জাস্ট আমরা এ কে রিপ্লেস করে ডি বাই √3 লিখেছি, তাহলে এটা কত হয়ে যাবে, অর 6 মাল্টিপ্লাইড বাই ডি স্কোয়ার বাই 3 ইজ ইকুয়ালস টু এস, কারণ √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, তাই তো। তাহলে এখানে আমাদের কি লিখবো দেখো, যেখানে তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 2d স্কোয়ার ইজ ইকুয়ালস টু এস, তাহলে এটাই দেখো আমাদের কিন্তু আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। তাহলে এটা হবে হচ্ছে আমাদের আচ্ছা এখান থেকে ডি স্কোয়ার, ঠিক আছে, ডি স্কোয়ার দিয়ে এটা বের করো, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু, ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে, এস বাই 2 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক, ডি স্কোয়ার ইকুয়ালস টু এস বাই 2 অথবা 2d স্কোয়ার, যেটা যেহেতু আমাদের অপশনে ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এস বাই 2 আছে, তাই আমি ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এস বাই 2 লিখে দিয়েছি। যদি তোমরা মাথায় রাখবে কোনো অপশন না দেওয়া থাকে, তাহলে তোমরা 2d স্কোয়ার ইকুয়ালস টু এস আকারেও রাখতে পারতে। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন ডি হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি, অপশন ডি হবে এটাই অ্যান্সার। এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক, দ্যাট ইজ ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এস বাই 2। ওকে, তো পরের অঙ্কটা কি আছে দেখো, যে বি এর দাগে সত্য মিথ্যা আমাকে বিবৃতি করতে হবে। বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, এটা সত্য বা মিথ্যা বলেছে। বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে আমি ধরি ঘনকটির প্রত্যেকটি ধার সত্য মিথ্যা কিন্তু মানে বিবৃত করলেও তোমাদের কিন্তু অঙ্কটা করে দেখাতে হবে। ইজিক্যালস টু হচ্ছে এ একক, ওকে, এ একক, ক্লিয়ার। তাহলে আয়তন কত হবে, আয়তন ইজ ইকুয়ালস টু, পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ এ কিউব ঘন একক, ঠিক আছে, এ কিউব ঘন একক লিখলাম, এটা ঘন একক, ক্লিয়ার এইটুকুনি। এবার কি বলছে দেখো, যে যদি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে আবার প্রত্যেকটি ধার লেখা হচ্ছে, প্রত্যেকটি ধার দ্বিগুণ করা হলে আয়তন হবে, তাহলে আয়তন কত হবে, ইজ ইকুয়ালস টু 2a, তখন বাহু প্রত্যেকটা ধার হচ্ছে 2a তার হোল কিউব, তাই তো, পরিষ্কার বুঝতে পারছো। প্রথমে ছিল a, এখন দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2a, তাহলে তখন আয়তন কত হবে, 2a তার হোল কিউব, তাহলে এটা হবে হচ্ছে 8a কিউব, এত ঘন একক, ঠিক আছে, ঘন একক ইজিক্যালস টু 8 ইন্টু প্রথম ঘনকের আয়তন, তাই তো, এ কিউবটা কি ছিল, প্রথম ঘনকের আয়তন, তাহলে 8 ইন্টু প্রথম ঘনকের আয়তন, কিন্তু এখানে বলেছে দেখো, বলেছে যে প্রথম ঘনকটির আয়তন হবে প্রথম ঘনকের 4 গুণ, কিন্তু এখানে 4 গুণ হচ্ছে না, 8 গুণ হচ্ছে, তাহলে 8 ইন্টু প্রথম ঘনকের আয়তন। যদি আমি প্রত্যেকটি ধার দ্বিগুণ করি, তাহলে তখন আয়তনটা হবে 8a কিউব, যেটা হবে প্রাথমিক ঘনকের আয়তনের 8 গুণ হচ্ছে, তাহলে সুতরাং বিবৃতিটি
মিথ্যা, এরকম লিখে দেবে, বিবৃতিটি মিথ্যা। ক্লিয়ার এইটুকুনি? ব্যাস, এটা গেল ফ্রেন্ডস আমাদের রোমান 1 অঙ্কের সলিউশন। তো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। ঠিক আছে, তো এখানে দেখো যে 2 হেক্টর জমি, ঠিক আছে, 5 সেন্টিমিটার উচ্চতার হলে তাহলে 2 হেক্টর জমিতে 5 মানে বৃষ্টিপাত 5 সেমি হলে 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হবে 1000 ঘন মিটার হবে। তাহলে 2 হেক্টর, তাহলে 1 হেক্টর মানে এখানে লিখে দাও যে রোমান 2। দেখো 1 হেক্টর, 2 হেক্টর জমি আছে, 1 হেক্টর মানে হচ্ছে কত? 1 হেক্টর মানে হয়ে যাচ্ছে 100 আর। ওকে, 100 আর, এগুলো হচ্ছে মেজারমেন্টের ইউনিট আর। ঠিক আছে, আর 1 আর মানে হয়ে যাচ্ছে 1 আর সমান সমান কত হচ্ছে? 1 আর মানে হচ্ছে 100 বর্গ মিটার। ঠিক আছে, 100 বর্গ মিটার। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমি এখানে বের করব হচ্ছে দ্যাট ইজ, সুতরাং 2 আর দ্যাট ইজ কত লিখবো এটা? তাহলে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, তাহলে এখানে বলছে 2 হেক্টর, তাহলে 2 হেক্টর মানে কত হবে? 200 আর হয়ে যাচ্ছে, তাই তো? 200 আর, তাহলে 1 আর যদি 100 বর্গ মিটার হয় তাহলে 2 আর কত হবে? সমান সমান কত হবে? দ্যাট ইজ 200 ইন্টু 200 ইন্টু 200 ইন্টু 100, তাই তো? এত বর্গ মিটার, তার মানে এটা হবে হচ্ছে 2, ওকে 2, 1 2 3 4 মানে হচ্ছে 20,000 বর্গ মিটার। মানে 2 আর হয়ে যাচ্ছে, 2 আর মানে হচ্ছে 20,000 বর্গ মিটার। ঠিক আছে, 2 আর মানে হচ্ছে বর্গ মিটার। ওকে, এবার বলছে দেখো, বলছে বৃষ্টিপাত হলে সেই জমিতে 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলটা জমে 5 সেন্টিমিটার উঁচু হয়ে যায়। তাহলে 5 সেমি মানে কত? 5 সেমি মানে হয়ে যাচ্ছে, তোমরা পরিষ্কার জানো, 0.05 মিটার। সুতরাং আয়তনটা কত হবে? বৃষ্টির জলের আয়তন, তাহলে আয়তনটা বের করে দেখি কত হচ্ছে। দ্যাট ইজ ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল ইন্টু বৃষ্টির জলের উচ্চতা। তাহলে এটা কত হবে? 20,000 মাল্টিপ্লাইড বাই 0.05, এত বর্গ মিটার, ঘন মিটার। ঠিক আছে, এত ঘন মিটার। এবার ক্যালকুলেশন যদি আমরা করি, এটা দেখো কত হচ্ছে, তাহলে 20,000 মাল্টিপ্লাইড বাই 5/100, এত ঘন মিটার। তাহলে ক্যালকুলেশন করো, 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10, 1 2 1 2, এত ঘন মিটার, এত ঘন মিটার। অর্থাৎ এখানে বলেছে যে 1000 ঘন মিটার হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বিবৃতিটি সত্য হবে। ঠিক আছে, সুতরাং বিবৃতিটি সত্য। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো আশা রাখি তোমরা বুঝতে পারলে। ওকে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোনো অঙ্কের সলিউশন নিয়ে, বা তোমরা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আমার সহযোগিতাটা সবার কাছে পৌঁছিয়ে দাও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবারে আমরা চলে আসবো সি এর দাগের 24-এর কোশ্চেন নাম্বার 24-এর সি এর শূন্যস্থান পূরণ। তো এখানে দেখো কি লেখা আছে, বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, সি এর রোমান 1 হয়ে যাচ্ছে, কর্ণের সংখ্যা হয়ে যাচ্ছে 4টি। আমি পুরো কোশ্চেনটা লিখছি না, তোমরা বই থেকে একটু লিখে নেবে কোনে। ঠিক আছে, তাহলে একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হয় 4টি। তারপরে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে √/2। তোমরা প্রত্যেকেই জানো যে একটি তল মানে হচ্ছে বর্গাকার, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে √/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে √/2। ঠিক আছে, √/2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। একটি ধারের দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে একক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য। ওকে, একটি ধারের দৈর্ঘ্য। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে?
তাহলে আমাকে বার করতে বলছে যে √/2 মানে কত ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য, তাহলে এটা √/2, কারণ একটা তল মানে হচ্ছে তোমার প্রত্যেকে যেন বর্গ ক্ষেত্র, তাই তো। তারপরে রোমান 3-তে কি বলেছে, রোমান 3-তে বলেছে কি, রোমান 3-তে বলেছে যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি। তোমরা পরিষ্কার জানো যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, আমি যখন কনসেপ্ট ভিডিও তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করেছিলাম যে যদি একটা ঘনক, ঠিক আছে, এই ঘনবস্তুটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান হয়, ঠিক আছে, তাহলে এখানে বলছে সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় তখন সেই ঘনবস্তুর বিশেষ নাম হয়ে যাচ্ছে ঘনক। অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ঘনক। তো কনসেপ্ট ভিডিওতে করানো আছে, বলানো আছে, তো তোমরা আশা রাখি তোমরা দেখেছো। যারা এখনো তোমরা চ্যানেলে ভিজিট করোনি, যা চ্যানেলে ভিজিট করেছো বা তোমরা দেখোনি, তাহলে অবশ্যই কনসেপ্ট ভিডিওটা খুব ভালো করে দেখো, তারপর অঙ্কে তোমরা আসো। আর কনসেপ্ট ভিডিওর প্রত্যেকটা জিনিস তথ্য তোমরা কপিতে নোট করে নিও। আশা রাখি তোমাদের এর থেকে বেশি আর কিছু এখান থেকে শেখার দরকার পড়বে না। আর যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমরা নিট অ্যান্ড ক্লিন ওয়েতে শিখতে পারবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর আরেকটা কথা ফ্রেন্ডস, তোমরা কেউ আনসাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটায় তোমরা ভিডিওগুলো দেখো না, তোমরা অবশ্যই লাইক করো, প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার ফ্রেন্ডস আমরা চলে আসবো 25-এর দাগের অঙ্ক, ঠিক আছে, দ্যাট ইজ এসএ কিউ, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 25-এর দাগের। তো আমরা 24 কমপ্লিট করলাম। তো এবার 25-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। তো 25-এর দাগের এখানে রোমান 1-এর অঙ্কটা কি আছে, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y প্লাস z প্লাস p এর মান কত। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। 25-এর দাগের রোমান 1, আমি স্টার দিয়ে দিলাম এই অঙ্কটা, ঠিক আছে, স্টার দিয়ে দিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। কি দিয়েছে বলছে একটি আয়তঘনের তল সংখ্যা, তাহলে এটা 2 মার্কসের জন্য, ঠিক আছে, 2 মার্কসের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তাহলে একটি আয়তঘনের তল সংখ্যা, ওকে, তল সংখ্যা কত। তো এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে দেখো, ওরা বলেছে x, কিন্তু আমরা আয়তঘনের তল সংখ্যা কটা জানি, আমরা আয়তঘনের তল সংখ্যা জানি হচ্ছে কটা, 6টা। তোমরা প্রত্যেকেই জানো 3 জোড়া মানে হচ্ছে 6টি, এখানে লিখে দেওয়া হচ্ছে 6টি, ওকে। তারপরে কি বলেছে, তারপর ধার সংখ্যা ওরা এখানে বলে দিয়েছে, ধার সংখ্যা হচ্ছে y, তাহলে ধার সংখ্যা ব্র্যাকেটে y ওরা বলে দিয়েছে। তাহলে ধার সংখ্যা কত, এখানে ধার সংখ্যা এখানটায় হচ্ছে 12টি, ঠিক আছে, 12, ওকে। তারপর হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা z দিয়ে দিয়েছে, শীর্ষবিন্দুর সংখ্যা এখানে লেখা হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা, পরিষ্কার করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, ওকে। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা ব্র্যাকেটে লেখা হচ্ছে z, ঠিক আছে। কটা শীর্ষবিন্দু থাকে পরিষ্কার তোমরা জানো, শীর্ষবিন্দুর সংখ্যা সবসময় 8 হয়, 8টা শীর্ষবিন্দু থাকে, ওকে। আর কি দিয়ে দিয়েছে এখানে, আর বলেছে কর্ণের সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো, একটা ঘনক হোক বা একটা আয়তঘনক হোক তাদের কর্ণের সংখ্যা সবসময় 4 হয়, ঠিক আছে। তাহলে কর্ণের সংখ্যা কত হবে এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কর্ণের সংখ্যাটা এখানে ওরা দিয়ে দিয়েছে p, ঠিক আছে, কর্ণের সংখ্যাটা এখানে ওরা দিয়ে দিয়েছে p। তো আমরা কি জানি, একটা আয়তঘনের কর্ণের সংখ্যা সবসময় 4 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে p ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 4, ওকে। এবার আমাকে মান বের করতে দিয়েছে হচ্ছে x - y, সুতরাং এবার আমাকে মান বের করতে দিয়েছে হচ্ছে x - y প্লাস z প্লাস p, ওকে, প্লাস z প্লাস p। এবার মানগুলোকে পুট করে দাও, তাহলে x কত আছে, x হয়ে যাচ্ছে 6, y হয়ে যাচ্ছে 12, ঠিক আছে, প্লাস z হয়ে যাচ্ছে 8, p হয়ে যাচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো যে -12, 8 আর 4 12, তাহলে +12 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 25-এর দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু, স্টার্ট দিয়ে দিলাম ওখানে, অঙ্কটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তোমাদের, ওকে, 2 মার্কসের জন্য। আর এইগুলোকে খালি তোমাদের মনে রাখতে হবে। অলরেডি এই সমস্ত জিনিস আমি তোমাদের কনসেপ্ট ভিডিওতে বলেছি, তো যদি তোমরা এখন অবধি কনসেপ্টটা
ক্লিয়ার করনি ডাইরেক্ট অঙ্ক, আমি বারবার করে বলছি ডাইরেক্ট তোমরা অঙ্ক শিখতে এসো না, আগে কনসেপ্ট ভিডিওটা ভালো করে ক্লিয়ার করো, দেখবে তোমাদের অঙ্ক জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাই এখনো অবধি যারা কনসেপ্টটা ভালো করে দেখোনি, ডাইরেক্ট অঙ্ক শিখছো, তাদেরকে একটাই কথা বলবো, রিকোয়েস্ট করছি তারা আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর তোমরা অঙ্ক করতে এসো বা অঙ্কগুলো শেখো। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ওকে, তো পরের অঙ্কটা এখানে কি দিয়ে দিচ্ছে দেখো, বলছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য হচ্ছে 4,6,4 এবং একক এবং 8,2h-1 ব্র্যাকেট ক্লোজ, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? দেখো এখানে দুটো আয়তঘন দিয়ে দিয়েছে এবং তাদের মাত্রাগুলো দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 4, একটা 6, একটা 4, ঠিক আছে। মানে প্রথম আয়তঘনের মানে মাত্রাগুলি দৈর্ঘ্য হচ্ছে 4,6,4 এবং দ্বিতীয় আয়তঘনের মাত্রাগুলি হচ্ছে 8,2h-1, 2 একক। যদি আয়তঘন দুটির গুণফল সমান হয় তাহলে h এর মান কত? তাহলে সিম্পল এখানে দেখো যে পরিষ্কার বলে দিয়েছে যে আয়তঘন দুটির, তাহলে আমরা কি লিখবো যে আয়তঘন দুটির, এখানে লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। আয়তঘন দুটির ঘনফল সমান হওয়ায়, ঠিক আছে, আয়তঘন দুটির ঘনফল সমান হওয়ায় আমরা কি পাই? তাহলে এখানে দেখো যে প্রথম ঘনকের ঘনফল, তাহলে 4 × 6 × 4 ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ঘনকের ঘনফল। তাহলে দ্বিতীয় ঘনকের মাত্রাগুলি হচ্ছে 8 × 2h-1 ইন্টু আর আরেকটা হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার বুঝতে পেরেছো? কারণ আয়তঘন দুটির ঘনফল সমান হচ্ছে, তাহলে আয়তঘন দুটির মাত্রাগুলির গুণফল ইজিকালস টু সমান হবে, তাহলে 4 × 6 × 4 ইজিকালস টু 8 × ব্র্যাকেট 2h-1 × 2। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে দেখো যে আমরা অর 2h-1টাকে আমরা একটা সাইডে রাখছি, 2h-1টাকে, আর 2h-1 এর সাথে যে সংখ্যাগুলো গুণ আছে সেগুলোকে সাইড চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে 4 × 6 × 4, ঠিক আছে। 4 × 6 × 4 বাই 8 × 2, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার? তাহলে এটা কত হবে দেখো, 2 2 4 আর 2 4 8, 4 4 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 2h-1 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 6। এবার 1টাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাও, তাহলে এটা কত হবে, 2h ইজ ইকুয়ালস টু, তাহলে 1টা সাইড চেঞ্জ করে 6 + 1 তাহলে 7 হয়ে যাচ্ছে, আর h ইজ ইকুয়ালস টু কত হবে, 7/2। তাহলে 7/2 মানে হচ্ছে h ইজ ইকুয়ালস টু, এটাকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করো, দ্যাট ইজ 3.5। তাহলে h এর মান কত হচ্ছে, h এর মান হয়ে যাচ্ছে 3.5। তাহলে এটাই হচ্ছে আমাদের 25 দাগের রোমান 2 এর সলিউশন। ওকে, h এর মান হচ্ছে 3.5। ওকে, আচ্ছা, তো আমরা পরের অঙ্কটা এখানে দেখবো কি, রোমান 3, ঠিক আছে। আমি এখানটায় করছি, রোমান 3 অঙ্কটা কি আছে বলছে দেখো, বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি, ঠিক আছে। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি ঘনকটির প্রত্যেকটি ধার, এখানে লেখানো হচ্ছে ঘনকটির প্রত্যেকটি ধার, ঠিক আছে, প্রত্যেকটি ধার সমান সমান a একক। ওকে, a একক। ওকে, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের, যখন প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য a একক তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের
ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে পরিষ্কার তোমরা ফর্মুলা জানো, দ্যাট ইজ 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? কারণ 6টা তল আছে, তাহলে একটা তলের রেসপেক্টে যদি ক্ষেত্রফল a স্কোয়ার হয় তাহলে 6টা তলের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 6 ইন্টু a স্কোয়ার, দ্যাট ইজ 6a স্কোয়ার। এটা হবে হচ্ছে বর্গ একক। কেমন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এত 6a স্কোয়ার বর্গ একক। এবার কি বলেছে দেখো, বলছে যে ঘনকের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তাহলে কি লিখবো, যে ঘনকটির প্রত্যেকটি ধার 50% বৃদ্ধি পেলে হয় কত হবে পরিষ্কার তোমরা জানো, যে প্রাথমিক হয়ে যাচ্ছে a প্লাস বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস, এবারে কতটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ a এর 50% ইন্টু a ইন্টু 50/100, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এত একক, এত একক। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো, 50 দুগুণে 100, ডাইরেক্ট কেটে দাও 50 দুগুণে 100, কারণ এখানে বলেছে যে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তাহলে 50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য কত হবে, a প্লাস a এর 50%, তাহলে 50 দুগুণে 100, তাহলে ক্যালকুলেশন করলে এটা আমরা পাবো 2 দ্যাট ইজ 3a/2 এত একক। তাহলে যখন ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে তখন ধারের দৈর্ঘ্য হবে 3a/2 একক। ওকে, 3a/2 একক, এখানে 2টা কিন্তু আবার স্কোয়ার হিসেবে ভেবো না। তখন সমতলের ক্ষেত্রফল কত হবে, তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ 3a/2 তার 6 ইন্টু, তাই তো 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার, তাই তো? দ্যাট ইজ 3 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 9a স্কোয়ার বাই কত হবে 4, তাই তো? বাই 4, কাটাকুটি করো, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে এটা হবে হচ্ছে 3 নং 27, তার মানে 27a স্কোয়ার বাই 2 27a স্কোয়ার বাই 2 এত বর্গ একক। ঠিক আছে, অর্থাৎ যখন প্রত্যেকটা ধার মানে ওই ঘনকের প্রত্যেকটা ধার যখন 50% বৃদ্ধি পাচ্ছে তখন সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে, 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 27a স্কোয়ার বাই 2 এত বর্গ একক। তো এবার আমাকে প্রশ্ন করেছে যে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুকু, দেখো তাই আমরা কি লিখবো, সুতরাং ক্ষেত্রফল, সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুকু, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, যে আমাদের অন্তিম কত হয়েছে, দ্যাট ইজ 27a স্কোয়ার বাই 2 মাইনাস প্রাথমিকটা থেকে বিয়োগ করে দেবো, প্রাথমিক কত ছিল, প্রাথমিক হচ্ছে 6a স্কোয়ার, তাই তো 6a স্কোয়ার এত বর্গ একক। ওকে, এত বর্গ একক। ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 27a স্কোয়ার আর 12a স্কোয়ার, তাহলে এটা হবে 15a স্কোয়ার বাই 2 বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত, দ্যাট ইজ 15a স্কোয়ার বাই 2 বর্গ একক। সুতরাং শতকরা বৃদ্ধি পাবে, আমাকে শতকরা বলেছে কত বৃদ্ধি পাবে, তাহলে শতকরা বৃদ্ধি পায় দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে পরিষ্কার বুঝতে পারছো, ইজ ইকুয়ালস টু বৃদ্ধি পাচ্ছে কত, দ্যাট ইজ 15a স্কোয়ার বাই 2 হোল ডিভাইডেড বাই প্রাথমিক যে
মানে প্রাথমিক যে সমতলের ক্ষেত্রফলটা ছিল সেইটা মাথায় রাখবে, প্রাথমিকের রেসপেক্টে হবে। ওকে, বৃদ্ধি ক্ষেত্রফল বা হ্রাসপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে প্রাথমিকটা ছিল হচ্ছে 6a² ইন্টু 100%। ওকে, ইন্টু 100%। এবার পরিষ্কার বুঝতেই পারছো এটা কত হবে, দ্যাট ইজ 15a² বাই 2 মাল্টিপ্লাইড বাই 1/6a² ইন্টু 100%। ঠিক আছে, তাহলে a² কেটে যাচ্ছে কোণে। এবার এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে 3 2 6, 3 2 6 আর 3 5 15, 2 2 4, 4 25 100। ঠিক আছে, 4 25 100, তাহলে 5 25 125, তার মানে হচ্ছে 125%। তাহলে এটা হচ্ছে আমাদের সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, 125%। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। 25 এর কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা শেখো, আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো পরের অঙ্কটা হচ্ছে 25-এর দাগে রোমান 4। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি স্টার্ট দিয়ে দিলাম। ওকে, অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে, এখানে ধার মাথায় রাখবে কোণে, কিন্তু ফ্রেন্ডস ধারের দৈর্ঘ্য মানেই হচ্ছে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেকটা তলের দৈর্ঘ্য। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ঠিক আছে, 3টে নিরেট ঘনক আছে এবং 3টে নিরেট ঘনকের প্রত্যেকটা হচ্ছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঠিক আছে, এবারে ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত? মানে ব্যাপারটা দেখো যে এরকম হবে, যে এরকম ধরো 3টে নিরেট ঘনক রয়েছে। ঠিক আছে, এরকম 3টে নিরেট ঘনক রয়েছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে এরকম নিরেট 3টে ঘনক আমরা প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার ধরো হচ্ছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার বা 3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এই 3টে নিরেট ঘনককে গলিয়ে একটা বড় ঘনক তৈরি করা হচ্ছে, একটা বড় ঘনক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, একটা বড় ঘনক তৈরি করা হলো। তাহলে বলছে যে এই বড় ঘনকটা যেটা পেলাম আমরা, এই 3টে ঘনককে গলিয়ে তার ধারের দৈর্ঘ্য কত? তো আমি ধরে নিচ্ছি এই বড় নিরেট ঘনকটা হচ্ছে a একক। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আমি আবার বলছি, এরকম ধরো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট আমি 3টে নিরেট ঘনককে গলালাম, গলিয়ে 3টে নিরেট ঘনককে গলিয়ে একটা বড় নিরেট ঘনক তৈরি করলাম। তাহলে এই যে বড় যে নিরেট ঘনকটা আমি পেলাম, সেই বড় নিরেট ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কত? তো আমি ধরে নিচ্ছি যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। তাহলে আমি লিখছি কি, যে নিরেট ঘনক 3টি এরকম লিখে করবে যে নিরেট ঘনক 3টি, নিরেট ঘনক 3টি গলিয়ে, নিরেট ঘনক 3টি গলিয়ে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক, নতুন নিরেট ঘনক, নিরেট ঘনক তৈরি করা হলো। ঠিক আছে, নিরেট ঘনক তৈরি করা হলো, তৈরি করা হলো। এইটুকুনি ক্লিয়ার। ধরি ধরি নতুন ঘনকটির প্রতিটি ধার, নতুন ঘনকটির, নতুন ঘনকটি, ঠিক আছে, নতুন ঘনকটির এরকম লিখে নেবে, বেশি কিছু লিখতে হবে না। ঠিক আছে, নতুন ঘনকটির প্রতিটি ধার হয়ে যাচ্ছে, প্রতিটি ধার, প্রতিটি ধার সমান সমান a একক। ওকে, a একক। ক্লিয়ার? তাহলে নতুন ঘনকটির প্রতিটি ধার হচ্ছে a একক। সুতরাং সুতরাং বলছে যে তাহলে নতুন ঘনকটির ধার তাহলে কত হবে? সুতরাং ঘনক 3টির ঘনফলের সমষ্টি ইজ ইকুয়ালস টু, তাহলে এটা লিখে নেবো হচ্ছে
ঘনক তিনটির এই স্টেটমেন্টটা কিন্তু লিখে নেবে। ঘনক তিনটির ঘনফলের সমষ্টি, বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট এটা লিখে নেবে। ঘনফলের সমষ্টি সমান নতুন ঘনকটির ঘনফল, নতুন ঘনকটির ঘনফল। ওকে, ঘনফল। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে ঘনক তিনটির সমষ্টি কত হবে? সুতরাং তাহলে একটা হচ্ছে 3, তাহলে 3 কিউব প্লাস আরেকটা কত 4, তার মানে 4 কিউব। ওকে, প্লাস আর আরেকটা হয়ে যাচ্ছে 5, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 5 কিউব ইজ ইকুয়ালস টু, আর আমি ধরেছি নতুন ঘনকটার প্রতিটি ধার হচ্ছে a, তাহলে এটারও ঘনফল হচ্ছে a কিউব। এইটুখানি তোমরা আশা করি বুঝতে পারলে। অর্থাৎ এই তিনটে নিরেট ঘনককে গলিয়ে যে নতুন নিরেট ঘনকটা তৈরি হবে তার প্রতিটা ধারের দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে। তো আমি ধরে নিচ্ছি নতুন নিরেট ঘনকটার প্রতিটা ধারের দৈর্ঘ্য a একক। তার মানেটা কি? এই তিনটে নিরেট ঘনককে গলিয়ে যে আয়তনটা পাবো সেটাই হবে হচ্ছে এই বড় নিরেট ঘনকের আয়তন। তাই লিখেছি যে ঘনক তিনটির ঘনফলের সমষ্টি সমান সমান নতুন ঘনকটির ঘনফল। এবার ঘনক তিনটির ঘনফলের সমষ্টি কত হবে? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইজ ইকুয়ালস টু a কিউব। দিস ইমপ্লাইজ a কিউব ইজ ইকুয়ালস টু কত হবে? দেখো 3 কিউব মানে হচ্ছে 27, ওকে আমি ডাইরেক্ট করছি না, প্লাস 4 কিউব মানে হচ্ছে 64, আর 5 কিউব মানে হচ্ছে 125। তাহলে a কিউব ইজ ইকুয়ালস টু কত হবে? a কিউব ইজ ইকুয়ালস টু, দেখো যোগ করলে যদি পাই তাহলে 9 আর সাথে 16, এটা দেখবে যোগফল হচ্ছে 216 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে অর a ইজ ইকুয়ালস টু কত হবে? দ্যাট ইজ 216 ঘনমূল হয়ে যাচ্ছে 6, তাহলে a হয়ে যাচ্ছে 6। ওকে, তাহলে পরিষ্কার। এখানে আমরা a কি ধরেছিলাম? আমরা a ধরেছিলাম হচ্ছে নতুন যে নিরেট ঘনকটা আমরা পাবো সেই নতুন নিরেট ঘনকটার প্রতিটা ধারের দৈর্ঘ্য কত হবে। তো আমরা ধরেছিলাম a একক। সুতরাং নতুন নিরেট ঘনকটির, এরকম অ্যান্সারটা লিখে নাও, নতুন নিরেট ঘনকটির প্রতিটি ধার হলো, ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেন্টিমিটার। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের 25 দাগের রোমান 4 এর সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, কিন্তু আমি স্টার দিয়ে দিলাম কোনে, যে অঙ্কগুলো আমি করানোর পাশাপাশি স্টার দিচ্ছি তো সেগুলো ভালো করে ফোকাস দেবে। ওকে, আর ভালো করে বুঝবে, কোনো রকম যেন ডাউট বা কোয়ারিজ না থাকে। তো সেই চেষ্টা করছি আমি তোমাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে অঙ্কগুলো সলভ করে দেওয়ার। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। আর যদি তোমাদের কোনো রকম অঙ্কের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আমরা পরের অঙ্কটা আজকের ক্লাসের আমরা এই চ্যাপ্টারের আমি তোমাদের প্রায় প্রত্যেকটা অঙ্কই করে শেখালাম উইথ কনসেপ্ট। তো আশা রাখি তোমাদের প্রত্যেকের কাছেই খুব ভালো লেগেছে ভিডিওগুলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ক্লাসের আমরা লাস্টের অঙ্কটা করব, এবং অবশ্যই এই চ্যাপ্টারের এই অধ্যায়ের কোষে দেখি 4-এর 25 দাগের লাস্ট অঙ্কটা কি আছে? রোমান 5। তো অঙ্কটা কি আছে? যে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দেখো এখানে দেখো যে ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছে, তো সেই ডাইমেনশনগুলোর রেসপেক্টে আমরা বুঝতে পারি ঘরটা হচ্ছে একটা আয়তঘনাকার, ঠিক আছে, ঘরটা একটা আয়তঘনাকার বা সমকোণী চৌপল আকার, যার সংলগ্ন একটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে 12 মিটার, এটা একটা দেওয়াল, ধরো এটা হচ্ছে 12 মিটার, আর এখানে একটা আছে হচ্ছে দ্যাট ইজ এটা হচ্ছে আরেকটা দেওয়াল, দ্যাট ইজ এটা হচ্ছে 8 মিটার, ঠিক আছে। তো এখানে আমাকে কিন্তু উচ্চতাটা দরকার নেই, আমাকে বলেছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। দেখো অ্যাপারেন্টলি হচ্ছে ঘরটার মেঝেটা কি হবে? একটা আয়তক্ষেত্রাকার হয়ে যাবে, তাই তো, একটা আয়তক্ষেত্রাকার হবে, কারণ ডাইমেনশনটা দিয়ে দিয়েছে। ডাইমেনশন বা এর মাত্রাগুলোর রেসপেক্টে আমরা বুঝতে পারছি যে ঘরটা একটা আয়তঘনাকার, আর আয়তঘনাকার ঘর হলেই তার প্রত্যেকটা তল কি হয়ে যাবে? আয়তক্ষেত্রাকার। এবং আয়তক্ষেত্রাকার যদি হয় তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, তার মানে তার ক্ষেত্রফল কত হবে? 12 × 8। তাহলে কি লিখবো? যে ঘরটির তাহলে
ঘরের সংলগ্ন দেওয়াল দুটির, ওকে, সংলগ্ন দেওয়াল দুটির ঠিক আছে, ঘরের সংলগ্ন দেওয়াল দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঠিক আছে। সুতরাং কি বলেছে, সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে, মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, সিম্পল জাস্ট আমরা এটাকে গুণ করে দেবো, দ্যাট ইজ 12 মাল্টিপ্লাইড বাই 8, তার মানে হচ্ছে 8 12 96, তাহলে 96 বর্গ মিটার। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 25 দাগের রোমান 5 সলিউশন, বর্গ মিটার, ওকে, বর্গ মিটার। তো প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে শেখালাম, বোঝালাম, আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি তোমাদের কোনো রকম ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কোণে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।